সম্পর্কে আমাকে বলেছিলেন, দুটো তিনটে ইস্যুর কথা বলেছিলেন যারা উদ্যোক্তা, যে দুই তিনটে ইস্যু নিয়ে দু তিনজনের বক্তব্য রাখবেন, আপনাকে একটা বলতে হবে। ইস্যুগুলো বলেছিলেন নাগরিকত্ব, জাত গণনা, প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন, এরকম তিন চারটি ইস্যুর কথা বলেছিলেন। আমি আসলে এতক্ষণ ধরে শুনছি, আমি নিজেই অনেকটা বিভ্রান্ত, যে আমি তো ঠিক বুঝতে পারিনি যে বিষয়টা কি। যাই হোক, আমাকে এখন আধার কার্ড বলছেন উদ্যোক্তারা, আমাকে বলেছিলেন নাগরিকত্বের বিষয়। আসলে তার মধ্যেই আধার কার্ডের বিষয়টা, এই নোটিশগুলো সবার নজরে এসেছে দুদিন তিন দিনের মধ্যে, যে কারণে সেটা মানুষের মাথা ব্যথার কারণ হয়েছে, সেটা নিশ্চিতভাবেই আমাদের আলোচনায় আসা উচিত। আধার কার্ড নিয়ে বা নাগরিকত্ব বিষয় নিয়ে আমরা এখানে যখন আলোচনা করব, আমরা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করি বা বিভিন্ন সংগঠনের মধ্যে থেকে কাজ করি, যে সংগঠনগুলির এই বিষয়গুলি সম্পর্কে কিছু কিছু প্রশ্নে মত পার্থক্য আছে, এবং তারা এখানে উপস্থিত আছেন, যাদের সঙ্গে হয়তো আমি যেটা বলছি সেটা সব ক্ষেত্রে মিলবে না। আমার পরামর্শ হলো যে এটা হতেই পারে, কিন্তু আলোচনার মধ্যে এইগুলো নিয়ে নানা প্রশ্ন না তুলে আলোচনা হয়ে গেলে, বিভিন্ন প্রশ্ন করলে আমি যে দৃষ্টিভঙ্গি থেকে বলছি সেটা আমি ব্যাখ্যা করতে পারি, হয়তো যদি প্রশ্ন আসে। আরেকটা বিষয় হচ্ছে, আমি সবাইকে একটু অনুরোধ করব, বিশেষ করে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার প্রশ্নে, যে এখানে ঠিক অবস্থাটা কি সেটা আমি যেভাবে বুঝি সেটা যদি বলি, তাহলে অনেকের মনে হতে পারে যে আপনি কি বলছেন, এগুলো তো আমাদের লোকের পক্ষে বিপদ হয়ে যাবে। আসলে আমাদের লোকের কোথায় কোথায় বিপদ হতে পারে, কোথায় কোথায় আমরা আইন বহির্ভূত কাজ করে ফেলছি, এইগুলো যদি আমরা উল্লেখ না করি, না বুঝি, তাহলে কিন্তু সেখান থেকে বেরোবার পথ খুঁজে পাওয়া যাবে না। ফলে আমাদের দুর্বলতাটা সবসময় লম্বা জামা গায়ে দিয়ে চুলকানি ঢেকে রাখলে কিন্তু কাজটা এগোবে না। ফলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি একটু নাগরিকত্ব নিয়ে 2 মিনিট আপনাদের শুধু বলি। আমাদের মধ্যে নানান রকমের বিভ্রান্তি আছে। বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে, বড় বড় রাজনৈতিক নেতারা নানান রকম কথা বলেন, দায়িত্বশীল লোকজন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যা বলেন সেখান থেকে আমাদের কথা বলেন তারা পরস্পর বিরোধী। ফলে আমরাও অনেকে, আমাদের কারুর কারুর প্রতি দুর্বলতা আছে। আমার যদি মোদির প্রতি দুর্বলতা থাকে, আমি মনে করি বোধহয় ঠিক বলছেন। দিদির প্রতি দুর্বলতা থাকলে আমি মনে করি দিদি বোধহয় ঠিক বলছেন। আর তারা তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ফলে আমাদের কথা থেকে তাদের কথার গুরুত্ব অনেক বেশি দেওয়াটাই সাধারণ মানুষের, এইটাই স্বাভাবিক ঘটনা। তবুও আমি আপনাদের বলি, এই নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে আগে প্রত্যেকে নিজের অবস্থানটা নিজে বুঝুন। সেটা হলো এই আমাদের দেশের সংবিধান এবং নাগরিকত্ব আইন। সংবিধান আর নাগরিকত্ব আইন কিন্তু অনেক সময় আমরা একই মনে করি, তা কিন্তু নয়। সম্পর্ক খুব নিবিড়, তাতে কোনো সন্দেহ নেই। তবুও দুটোর বিষয়টা, গুরুত্বের ব্যাপারটা আলাদা আছে। দুটো জায়গাতে আমাদের নাগরিকত্ব সম্পর্কে বলেছে, আসাম বাদে গোটা ভারতে যারা বহিরাগত,
মানে এই দেশে জন্মগ্রহণ করেননি, বাইরে থেকে এসেছেন ভারতে, তারা যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে এসে থাকেন, 48 সালের 19শে জুলাইয়ের পরে এসে থাকেন, বিশেষ করে ইন্ডিয়ান অরিজিন বললে 1935 সালের যে ভারত শাসন আইন, অর্থাৎ পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ থেকে যদি এসে থাকেন এবং এসে যদি আবেদন করে নাগরিকত্ব না নিয়ে থাকেন, সে আপনি 1 বছর বয়সে আসুন, 10 বছর বয়সে আসুন, 50 বছর বয়সে আসুন, সে দেশে জন্ম, এই দেশে এসেছেন, এসে যদি আবেদন করে নাগরিক না হয়ে থাকেন, নাগরিকত্বের সার্টিফিকেট অর্জন না করে থাকেন, তাহলে তারা কেউ ভারতবর্ষের নাগরিক নন। এরকম মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে পারেন, চাকরি শেষে পেনশন পাচ্ছেন, ডিফেন্সে চাকরি করছেন, কার্গিল যুদ্ধ লড়েছেন, নৈনিতাল, দণ্ডকারণ্য, আন্দামানে 10 বিঘা 15 বিঘা করে জমি পেয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড আছে, এরকম যত কিছু আপনার থাকুক। আইন হলো, আমি আইনের কথা বলছি, সংবিধানের কথা বলছি, আবেদন করে যদি নাগরিকত্ব অর্জন না করে থাকেন তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক নন। এইবারে আধার কার্ড, ভোটার কার্ড আছে বলছেন দিদি আপনি নাগরিক, এ কথা যে বিশ্বাস করবেন করুন, মোদি বলছেন এক কথা, সেটা যারা বিশ্বাস করবেন করুন, কিন্তু এইটা হচ্ছে দেশের আইন। এনআরসি যদি হয় এবং যদি আইন মেনে হয়, কেউ টাকা পয়সা দিয়ে দাদা দিদি ধরে ম্যানেজ করলেন সেটা অন্য প্রশ্ন, আইন অনুযায়ী হলে কিন্তু এইটা প্রমাণ করতে হবে। আমাদের পরিবারে 2 ধরনের লোক আছে, মানে উদ্বাস্তু পরিবারে। আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি, আসার পরে আমাদের পরিবারে আমাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছেন, তারা তো বাইরে থেকে আসেন, তারা এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন, তাদের ব্যাপারটা আলাদা। তাদের বিষয়টা হলো সংবিধান এবং নাগরিকত্ব আইন বলেছে এই মাটিতে জন্মগ্রহণ যিনি করবেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। তার মা বাবা কোন দেশের নাগরিক কি নাগরিক না, ভারতীয় কি ভারতীয় নয়, পাসপোর্টে এসেছেন না পালিয়ে এসেছেন, এসব কোনো প্রশ্ন আসবে না, তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। এই আইন, সংবিধান এগুলো ছিল। আমি এবার টেন্সের কথা বলছি, ছিল, অতীত হয়ে গেছে, সেইটা এখন আর নাই। দুটো পর্যায়ে এইটা, এই আইনটা পরিবর্তন হয়েছে। প্রথম পর্যায়ে করেছে কংগ্রেস 85-86 সালে, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী। আর এখন যেটা আছে সেটা হলো 2003 সালে অটল বিহারী বাজপেয়ী ওই যে নাগরিকত্ব আইন সংশোধন করেছিলেন, সেইটা এখন বলবৎ আছে। বলবৎ আছে কেন বলছি, অন্য প্রশ্নে কিছু K-19 কিছু প্রশ্ন তুলেছে, সেটা নিয়ে আলোচনা চাইলে আমরা করতে পারি, কিন্তু নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব, সেই প্রশ্নে কিন্তু এইটাই আছে। K-19 সে সম্পর্কে কোনো কথা বলা হয়নি, অনুল্লেখ। সেটা হলো কোন শিশু জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেতে গেলে তার মা এবং বাবা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। ওই একজন ভারতীয়, একজন অনুপ্রবেশিত ইত্যাদি ইত্যাদি সব টেকনিক্যাল জায়গায় আমি যাচ্ছি না, দুজনকে ভারতের নাগরিক হতে হবে। অ্যাপ্লিকেশনটা একটু বুঝে নিন। আপনার ছেলে 20 বছর বয়স,
আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না, কিন্তু 20-25 বছর বয়স যারা তাদের অধিকাংশের বার্থ সার্টিফিকেট আছে। ফলে পাশ করে বেরিয়েছে, চাকরির জন্য দরখাস্ত করেছে, করে সিলেক্টেড হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, ডিআইবি এনকোয়ারিতে আসবে। আপনি বললেন আপনার ছেলের তো বার্থ সার্টিফিকেট আছে। এই বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হবে না। ছেলের বার্থ সার্টিফিকেটের সাথে মা বাবার নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে, যদি 2004 সালের 3রা ডিসেম্বরের পরে আপনার ছেলের জন্ম হয়। আর যদি 1987 সালের 1 জুলাইয়ের পরে যদি জন্ম হয়ে থাকে, তার মানে তার 35-37 বছর বয়স হবে, তার ক্ষেত্রে মা অথবা বাবা যে কোনো একজনের প্রমাণপত্র ওই বার্থ সার্টিফিকেটের সাথে থাকতে হবে। তা না হলে তারাও বেনাগরিক। এবং এর মানে হলো আমার নাগরিকত্ব নেই, আমি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছিলাম, আমার ছেলে মেয়ে পেল না। আমার ছেলে মেয়ে নেই মানে তাদের যে ছেলে মেয়ে, মানে আমার নাতি নাতনি, তারাও পাবে না। পুরুষানুক্রমে বেনাগরিক করবার এই আইনটা ওই যে ব্রাহ্মণ্যবাদ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছিল, তাদের যে পলিটিক্যাল পার্টি বেশি দূরে গেলে জড়িয়ে যাবে। বিজেপি এই ব্যবস্থাটা করেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলো যারা আমাদের এই চরম সর্বনাশ করেছে, যার বিরুদ্ধে মতুয়ারা 2004 সালের 3রা ডিসেম্বর এই আইন হলো, 2004 সালের 15ই ডিসেম্বর থেকে মতুয়ারা ঠাকুরবাড়িতে অনশন আন্দোলন শুরু করলেন। মাত্র 10 দিন পরে, 10 দিনের মধ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনের দাবি আজও মেটেনি। ঠাকুরবাড়ির ছেলেরা বিজেপির এমএলএ মন্ত্রী হয়ে বসে আছেন। আমাদের সমাজের অধিকাংশ মানুষ, শুধু এপার বাংলায় না ওপার বাংলায় যদি যান, আমাদের আত্মীয়স্বজন যারা আছেন, আপনি কে খোঁজ নিন, সবাই আমলিগকে ভোট দেয়, সব হিন্দু আমলিগকে ভোট দেয় বাংলাদেশে। কিন্তু যদি গণভোট হয়, একদিকে মোদি একদিকে হাসিনা, ওখানকার হিন্দুরা 95 থেকে 98 ভাগ ভোট দেবে মোদির পক্ষে। যারা সর্বনাশ করেছে, সর্বনাশ আমাদের করেছে মানে আমার ভাই আছে, আমার আত্মীয়স্বজন বংশের লোক আছে, বা তাদের উদ্বিগ্ন থাকার কথা ছিল। আমরা এখানে যারা চলে এসেছি মোদি ভক্ত, ওখানে যারা আছে তারাও মোদি ভক্ত। আর ঠাকুরবাড়ির কথা আমি বললাম, এইরকম একটা দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আমরা আছি। আপনারা একটু মনে করুন, এখানে আশিস দা এবং অন্যান্য বয়স্ক লোকজন আছেন, 2003 সালের আগে নাগরিকত্ব আইন বলে কিছু আছে, এটা আমরা কয়জন জানতাম? বিজেপি এলো, সমস্যা শুরু হলো। 10 বছর মনমোহন সিং ছিল, উৎপাতটা হয়নি। কিছু উৎপাত হয়েছে, ওই যে 1551 জন, তার সময় কিন্তু তারা এটা ধামাচাপা দিয়েছে। মনমোহন সিং থেকে নড়াচড়া করেনি, এটা ঠিক যে তারা ওটা মীমাংসা করার দিকে যায়নি, কিন্তু ঝামেলা সৃষ্টি করেনি। আবার বিজেপি এলো গত 10 বছর এই সমস্যা, এবং ঠিক এক্ষুনি এসে এই যাদের আধার কার্ড নিয়ে এই প্রশ্নগুলো এসেছে, আপনি খোঁজ নিন, আমার ধারণা 95 ভাগ মানুষ বিজেপির সাপোর্টার। মানে যারা একটু দেরিতে এসেছে তারা অধিকাংশই তাই। ফলে আমাদের চেতনার দরকার, তা না হলে খুব মুশকিল। আজকে নোটিশ আসছে আধার কার্ড নিয়ে। একটা জিনিস আমাদের বোঝা দরকার, আধার কার্ড হলো এমন একটা দলিল যেটা ভারতীয় নাগরিকদের থাকতে পারে, আবার বিদেশি নাগরিকদেরও ভারত সরকার বা আধার কর্তৃপক্ষ আধার কার্ড ইস্যু করতে পারে। বাংলাদেশ থেকে আপনি আসলেন কি পৃথিবীর যে কোনো দেশ থেকে আসলেন, ধরুন আপনার এখানে একটা ছেলে এডুকেশন বিষয় নিয়ে এলো, বা প্রাইভেট সেক্টরে চাকরি করেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এখানে চাকরি করতে এলো, 5 বছর 7 বছরের ভিসা নিয়ে এলো, তিনি এখানে আধার কার্ড পাবেন।
আবার আমরা যারা ভারতের নাগরিক তারাও আধার কার্ড পাবো। তাহলে আধার কার্ড ব্যাপারটার সাথে কিন্তু সরাসরি নাগরিকত্ব সম্পর্কিত নয়। বিদেশিরাও পেতে পারে, দেশীয় লোকেও পেতে পারে, এবং সেটা আধার কার্ডে লেখা আছে এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তাহলে নোটিশগুলো আসছে, এবং নোটিশগুলো কোন ধারাতে দিয়েছে? দেখবেন অধিকাংশ নোটিশগুলো 28A ধারাতে। আবার আমার কাছে দুটো তিনটে নোটিশ আছে, পাঠিয়েছে লোকে, একটা বোধহয় 28 ধারাতে, একটা 29 ধারাতে। এইটা হলো আঙুলের ছাপ বোঝা যাচ্ছে না ভালো, ফটোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা কারণে আসতে পারে। সেগুলো দিয়ে দিলে আবার ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু 28A মানে 28 এর নোটিশটা দেয় যে সমস্ত বিদেশিরা আধার কার্ড পেয়েছেন তাদের। মানে একজন ভিসা নিয়ে এসেছেন, এসে আধার কার্ড করেছেন, এইবারে আধার কর্তৃপক্ষ জানতে চাইছেন আপনি কি এখানে আছেন না চলে গেছেন। যদি ভিসা এক্সটেনশন করে থেকে থাকেন ডকুমেন্টটা পাঠিয়ে দেন, আপনারটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আসলে বাস্তবত যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে সব মানুষ বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশের পাসপোর্ট ভিসা নিয়ে এসেছেন, এসে দেখছেন আগামী দিনে চলে আসার পরিকল্পনা আছে, তিনি এখানে আধার কার্ডটা করেছেন, করার পর আবার চলে গেছেন, মাঝে মধ্যে আসেন চলে যান, এই করে করে আমাদের লোক যেভাবে আসে, এগুলো এই মানুষগুলো দোষ নয়। আসলে দেশভাগের কারণে আমাদের পরিবারগুলি এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন, ফলে এরকম করতে বাধ্য হচ্ছেন। ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, মাঝে মাঝে আসতে হয় মা বাবাকে। আবার তিনি ভাবছেন ছেলে মেয়ে পাশ করে বেরোনোর পর চাকরির দরখাস্ত করলে মা বাবা ডকুমেন্ট চাইবে, ফলে আমি আধার কার্ডটা করে রাখি, ভোটার কার্ডটা করে রাখি। এইটাই তো ঘটছে। কিন্তু কথা হলো এটা তো ঘটছে, এটা আমরা বুঝি, কিন্তু এবার যখন আপনি আইন নিয়ে বসবেন, আইন প্রয়োগের প্রশ্ন যখন আসে তখন, বা নীতি নৈতিকতার প্রশ্ন যখন আসে, আপনার যেতে হবে একজন বড় নেতার সাথে বা গভর্নমেন্টের কোনো বড় অফিসারের সাথে কথা বলার জন্য। সেখানে কি বলবেন এই কথা বলে যাবে তিনি বাংলাদেশের নাগরিক, এখানে ভোট দিতে ভোটার হয়েছেন, এই কথা বলতে পারবেন? বলা যায়? বলা যায় না। কিন্তু এটা তো ঘটেছে। কেউ যদি নীতি নৈতিকতার প্রশ্ন তোলেন তাহলে তো এটা অনৈতিক কাজ। কিন্তু ঘটনা হলো এইটা করতে তারা বাধ্য হচ্ছে। এখন নোটিশ গেছে, নোটিশ কিন্তু বিজেপি গভর্নমেন্টই পাঠিয়েছে, হয়তো অন্য কোনো গভর্নমেন্ট হলে এই নোটিশগুলো যেত না। কিন্তু তারপরেও কালকে দেখছিলাম ওই টিভিতে জামালপুরের একজন বলছেন, বয়স্ক লোক বলছেন, দেখেন আমার দিদি কি সর্বনাশটা করেছে। মানে তার কিন্তু আসলে বিজেপি করেন, তিনি জানেন না নিয়ম কানুন, তার কিন্তু ক্ষোভটা হচ্ছে দিদি কি করেছেন, করছেন কিন্তু বিজেপি। আমাদের লোকেরই এরকমই কন্ডিশন। ফলে এই যে আধার নিয়ে যে সমস্যা, আমি অন্তত বিভিন্ন জায়গাতে, আপনারা কয়েকটা জায়গায় নাম বললেন, এর বাইরেও আছে, এখানে অরিন্দমেশ্বর, এরা সব এসেছে, তারা খোঁজ খবর নিয়েছে, আমরাও কিছু খোঁজ খবর নিয়েছি। আমরা দেখেছি অধিকাংশই হলেন বাংলাদেশের পাসপোর্টে যারা যাতায়াত করতেন, পরে একটা সময় এসে আর যাননি, এই সমস্ত লোকজনের। ফলে এইটা আইনগতভাবে একটা সমস্যা। তবে যদি 2014 সালের আগে যদি এসে থাকেন, এটা নিয়ে কারোর ডিবেট হতে পারে, সেই ডিবেটটা হতেই পারে। আইনের ব্যাখ্যা নিয়ে নানা জনে নানা রকম ভাবছেন যে 2014 সালের আগে যদি এসে থাকেন, মানে ভিসা নিয়ে এসেছেন কিন্তু 2014 সালের আগে, তাহলে আমি যেটা বুঝি, আমাদের সংগঠন যেটা বুঝি, তার অন্তত পুলিশি হ্যারাসমেন্টের কোনো সম্ভাবনা নেই।
এবং আগামী দিনে তিনি আধার কার্ডটা আবার নতুন করে অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারেন। সেটা দেখা যাক কিভাবে নিয়ম কানুন তৈরি করে, আইনত এটা মনে হচ্ছে। দেখুন, আধার কার্ডের ব্যাপারে 13 ডিসেম্বর নিখিল একটুখানি 13 ডিসেম্বর 2023 আধার কার্ডের ব্যাপারে একটা 102 পাতার একটা জাজমেন্ট, তার মধ্যে সম্ভবত 83 নম্বর প্যারাগ্রাফ, জাজমেন্টের 83 নম্বর প্যারাগ্রাফ, সেখানে আধার নিয়ে একটা প্যারাগ্রাফ জজরা লিখেছেন গুয়াহাটি হাইকোর্ট। তাতে বলেছেন একজন লোক এখানে আছেন, ভোটার কার্ড আধার কার্ড সবই আছে, কোনো কারণে তার বিরুদ্ধে অভিযোগের পরে কোর্ট বলল তিনি ভারতীয় নাগরিক নন। সেক্ষেত্রে বলছে তার পাসপোর্টটা বাজেয়াপ্ত হবে, ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, কিন্তু তার প্যান কার্ড থাকবে, এটা বাতিল হবে না, আধার কার্ড বাতিল হবে না। গুয়াহাটি হাইকোর্টের এই 13 তারিখের জাজমেন্ট। কেন সেটা ওই পুরো জাজমেন্টটা পড়লে বোঝা যাবে। তার বোধহয় 91 প্যারাগ্রাফে আবার বলছে যে এইরকম লোক যাদের এখানে থাকবে তাড়িয়ে দেওয়া যাচ্ছে না, বাংলাদেশ ন্যায় বলে এখানে তারা থাকবে, তারা কতগুলো অধিকার ভোগ করবে। বাসস্থানের অধিকার থাকবে, চিকিৎসার অধিকার পাবেন, খাদ্যের অধিকার পাবেন, বাসস্থানের অধিকার পাবেন, এরকম গোটা 5 অধিকারের কথা বলেছে। কাজের অধিকার পাবেন, এই যে কাজের অধিকার পাবে মানে কাজ করবেন, প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন, সরকারি চাকরি না দিলেও। এগুলো একটা নিয়ম নীতি তৈরি হবে আগামী দিনে। সরকার বলবে এই অধিকার পাবে, এই অধিকার পাবে না। আমি কোর্টের রায় অনুযায়ী বলছি। এবার যখন কাজ করার অধিকার থাকবে, আয় করবেন, আয় করলে ইনকাম ট্যাক্স দিতে হবে। ওই জাজমেন্টের মধ্যে এগুলো বিভিন্ন উকিল প্রশ্ন উত্তর তাদের ব্যাখ্যা করেছেন। ফলে তাকে আয়কর দিতে হবে, আয়কর দিতে গেলে প্যান কার্ড লাগবে, ঠিকানার একটা নিশ্চিত জানা দরকার, যার জন্য তার আধার কার্ডটা লাগবে। এইভাবে তারা বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। হয়তো আগামী দিনে সরকার এগুলোকে একটা নীতিমালা তৈরি করবেন, এরকম একটা অবস্থা। এখন যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, কি অধিকার পাবেন, কি অধিকার পাবেন না, কি কি সমস্যা হবে, আগামী দিনে হয়তো একটা মীমাংসা হবে যদি আমরা আন্দোলন করতে পারি, তাদের সমস্যাটা যদি ঠিকমতো তুলতে পারি, তাহলে হয়তো একটা সমস্যা, এই সমস্যার একটা সমাধানের দিকে যাওয়া যাবে। কিন্তু আমরা এখনো জানি না সমস্যাটা কি, কারণ কাদের কাদের দিচ্ছে সেটা দেখে তো আস্তে আস্তে বোঝা যাবে। তবে একটা ব্যাপার পরিষ্কার, এই গুয়াহাটি হাইকোর্টের রায় বোঝা যাচ্ছে যে আধার কার্ড ব্যাপারটার সাথে নাগরিকত্ব ব্যাপারটা সরাসরি যুক্ত নয়। আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন, আমি দিয়েছি ইয়েতে, ইউটিউবেও আছে, আমার কি বলে ফেসবুকেও আছে। আমি মানুষকে একটু আশ্বস্ত করবার জন্য, এই আশ্বস্ত করার কথা বললে অনেকে আবার বলছেন যে বিজেপি দালাল, কারণ তুমি যত ভয় দিবা মানুষ তত রাস্তায় নামবেন, এরকম একটা ধারণা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। কিন্তু আমি এই প্রশ্নে মনে করি যে আইনগত অবস্থা যা সঠিক সেইটাই মানুষকে বোঝানো দরকার। মানুষ সঠিকটা বুঝে তিনি নিজেকে তৈরি করুন। যে কারণে আমি একটা ভিডিওতে একটা নোটিশ দেখিয়েছি, ওই যে 1551 জনকে নোটিশ দিয়েছিল, তাতে বলেছে বিজেপি গভর্নমেন্ট, বিজেডি গভর্নমেন্ট তখন হয়েছিল 2004 সালে, সবই সেটেলমেন্ট পাওয়া লোক, একটাও মুসলমান নেই, সবকটা হিন্দু। এই 1551 জন বিজেপি প্রথম উড়িষ্যায় ক্ষমতা গিয়ে এই নোটিশগুলো জড়িয়েছিল। তাতে বলছে অমুক, বাবার নাম অমুক, তোমাকে বাংলাদেশি হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, তাই এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, না হলে তোমাকে পুলিশ এবং বিএসএফ দিয়ে পুশব্যাক করা হবে। আমি ওই নোটিশটা আমার ভিডিওতে দেখিয়েছি যে দেশ ছাড়ার নোটিশ হলে কিন্তু এইরকম হয়। আধার কার্ড যেটা ডিঅ্যাক্টিভেট করার কথা যেটা হয়েছে, সেটা এর সাথে তার পার্থক্যটা বোঝাবার জন্য, মানে আসলে
এইটা এই নয় যে এইটা জেনে তিনি আন্দোলনের, আমরা বলছি আন্দোলন ছাড়া এই যে সমস্যায় পড়েছেন আইনগতভাবে তারা ফেসে গেছেন। যারা 2014 পরে এসেছেন, বোঝা যাচ্ছে বর্ডারের যে ডকুমেন্ট, বর্ডারে ওই যে মানে না বায়োমেট্রিক বায়োমেট্রিক কেন বলছি, আমি আজকে ট্রেনে এই গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে টেলিফোন করলাম, সে এখন আমাদের ড্রাইভার ছিল, সে এখন পাঞ্জাবে থাকে। সে বলছে আমি তো নাম পাল্টে দিয়েছি, বাবার নাম পাল্টে দিয়েছি, দিয়ে আমি আধার কার্ড করেছি, আমাকে কি করে খুঁজে পেল? শিক্ষিত ছেলে, তাহলে বলছে এটা হতে পারে ওই বায়োমেট্রিক থেকে এটা টালি করেছে। আস্তে আস্তে আজকেই প্রথমে বললো। তো ফলে এইটা থেকে মানে যে বিনা পাসপোর্টে এসেছে, 5 বছর আগে এসেছে, সে প্রধানকে গিয়ে বলবে 15 বছর আগে এসেছে একটু লিখে দিন, 15 বছর আগে এসেছে একটু লিখে দিন, যেন শুনো কাউকে ধরে পার্টি টাইটি ধরে সে হয়তো করে নিতে পারবে, এটা করা সম্ভব। কিন্তু যেটা ওইভাবে রেকর্ডে হয়ে আছে, পাসপোর্ট নিয়ে এসেছে, কম্পিউটারে রেকর্ড হয়ে আছে, তার পক্ষে কিন্তু বিপদ হয়ে গেল। এবং এই বিপদটা বেশি হয়েছে তুলনামূলকভাবে অশিক্ষিত নিরক্ষর লোক আছে, তুলনামূলকভাবে শিক্ষিত লোকগুলো। আপনার হৃদয়পুরে দেখবেন, হৃদয়পুরে একটা অফিস আছে, সে অফিসে আর এখন আমরা সত্য প্রায় সেখানে গেলে মুখ পাততে পারি না। এই 5 বছর 7 বছর 10 বছর এসেছেন অধ্যাপক, তার দূর ছাড়ো তো, ও সব হয়ে যায়, বুঝলেন তো? একদম এই হচ্ছে কথা। আমি বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ি পড়ে কলেজ মণিশান্ত বাবু, আমি বলছে দেখেন বনগাঁতে দালাল আধার কার্ড করার জন্য অমুক এত রেট, মসলন্দপুরে অমুক এত রেট, গাংনাপুরে অমুক এত রেট। মসলন্দপুরে দালাল কথা বলছে, রেট বলছে, আমি কিন্তু মসলন্দপুরে থাকি, জানি না। ফলে এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, তারা মনে করে যে টাকাতে সব হয়ে যায়, কিন্তু সেই জায়গাটা একটা সমস্যা হয়ে গেছে। এখন একটা বার্তা দিন যে টাকাতে এই সমস্যা মিটবে না, এই সমস্যা মিটতে পারে আন্দোলনের মাধ্যমে। যারা আন্দোলন করছেন তাদেরও নতুন করে দাবি দেওয়া, এতদিন যা করছিলাম এই অবস্থা দেখে মনে হচ্ছে আরো একটু এদিক ওদিক করার প্রয়োজন হতে পারে, সেগুলো আরো একটু বুঝে সুঝে সেইভাবে আমাদের এটাকে নির্দিষ্ট করতে হবে। করে তারপরে গভর্নমেন্টও কিছু ইয়ে করবে। অনেকে বলছে ব্যাংক অপারেশনটা বন্ধ হবে কিনা, সত্য ব্যাংকে চাকরি করতেন, আমি 2-3 জনকে জিজ্ঞেস করেছি অফিসার, না আমি যেটা বলি বন্ধ হোক, আমি অফিসারের সাথে কথা বলেছি একটু রিজনাল লেভেলে, তারা বলছেন এরকম কোনো সার্কুলার নেই। তবে ওই বায়োমেট্রিক লেনদেন যেগুলো হয়, ওই যে টেলিফোনে বলে ওইগুলো বন্ধ হবে, ফিজিক্যালি গিয়ে যে টাকা ওঠানো নামানো এইগুলো বন্ধ হওয়ার কথা নয়, আমিও তাই মনে করি। মানে গুয়াহাটি হাইকোর্টের রায়টা দেখে আমার যা মনে হচ্ছে, তাতে ব্যাংকের লেনদেনটা বন্ধ হওয়ার কথা অন্তত নয়, কারণ এটা নিয়ে অনেকে বেশি দুশ্চিন্তা করছে। না ওই যেমন হয়েছে 2-4টে শুনেছি। আবার আমার এক বন্ধু আছে, আপনিও চিনবেন, সেটা এত লোকের মধ্যে বলছি না, আপনাকে আলাদা বলবো, তারটা বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারছে। কিন্তু ব্যাংক যা বললো, আমি যেটুকু কথা বলেছি একেবারে মানে ব্যাংকের অফিসার কথা, কয়েকজন অফিসার আমাদের বন্ধু বান্ধব, তারা বলেছেন এরকম কোনো সার্কুলার নেই। হ্যাঁ, কেউ যদি একটু ভয় পেয়ে যে পরে কি হয় আমি টাকাটা আটকে রাখি, সেটা অন্য প্রশ্ন। আর নিয়ম অনুযায়ী হয়ে গেছে, নিয়ম অনুযায়ী ব্যাংক অপারেশন বন্ধ হওয়ার কথা নয়। এইটা অন্তত বিভিন্ন আধার কার্ডের যে পারপাস, যে লক্ষ্যে দেওয়া হয়েছে, তাতে এরকমই মনে হয়। তো ঠিক আছে, আমি এইটুকু বললাম। এরপরে যদি আমাদের আরো কিছু কথাবার্তা প্রশ্ন উত্তর হয়, আমরা থাকছি, আমরা বাইলেটারাল কথা একটু আমরা পরে আলোচনা করে দেবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ জানাই সুকৃতি বিশ্বাস মহাশয়কে, দীর্ঘদিন ধরে লড়াই করছেন। যাই হোক, আমি বলবো, সবার কাছে অনুরোধ করব, যারা পরবর্তী বক্তারা আসবে তারা যেন একটু কম সময় নিয়ে কথাগুলো, নিজেদের কথা শেষ